আজকের মোরালিটি এক্সট্রা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার নেওয়া যাচ্ছি আপনাদের সাথে। আমরা নৈতিকতার যে প্রথম ক্লাসটা ছিল সেখানে আমরা পুরোটুকু আসলে কভার করি নাই, কিছু জিনিস আমাদের বাকি ছিল। সেই বাকি জিনিসগুলো আজকে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোর যে সেন্সটা আছে সেটা ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলেই হবে। দেখেন, আমরা দেখেছিলাম যে মানুষের মোরালিটি নিয়ে আলোচনা করে দর্শনের যে বিদ্যা সেটাকে বলা হয় হচ্ছে নীতিবিদ্যা। তো এই নীতিবিদ্যার চারটা আদর্শ রয়েছে, চারটা আইডিওলজি রয়েছে, আইডিয়াল রয়েছে। এই চারটা আইডিয়ালের একটা হচ্ছে সুখবাদ, আরেকটা হলো বিচারবাদ, আরেকটা হচ্ছে পূর্ণতাবাদ এবং আরেকটা হচ্ছে স্বজ্ঞাবাদ। তো সুখবাদের মধ্যে এটা অলরেডি আপনাদেরকে বলা হয়েছে যে সবকিছুর মূলে রয়েছে সুখ, জীবনে সুখ অর্জন করা। আপনি সুখী হওয়া, আপনি সুখী হইতে চান, এখন সেটা যেভাবেই হোক আপনি সুখী হইতে চান, তাহলে ওইটাই হবে হচ্ছে আপনার জীবনের প্রধান উদ্দেশ্য। তো নীতিবিদ্যার এটা একটা আদর্শ। আরটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল থিওরি বা বিচারবাদ। এটা হচ্ছে সমাজের যে সমস্ত বৈষম্য আছে, বিশৃঙ্খলা আছে, শোষণ আছে, এগুলো নিয়ে প্রশ্ন তোলা, এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা, এগুলো কেন হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা বলা এবং এগুলো সমাধানের চেষ্টা করা। আর একটা হচ্ছে পূর্ণতাবাদ বা হচ্ছে পারফেকশনিজম। পারফেকশনিজম এটার মানে হইলো, ধরেন এটার মেইন থিমটাই হইলো, ধরেন আপনি একজন খেলোয়াড় হতে চান, ধরেন আপনি একজন দৌড়বিদ হতে চান, তাহলে আপনার লক্ষ্য থাকবে যে আপনি এই দৌড়বিদের সর্বোচ্চ যে পর্যায়ে সেই পর্যায়ে আপনি যাবেন। আমাদের হাই স্কুলের একজন, আমাদের হেড টিচার, একজন আমার খুব প্রিয় একজন শিক্ষক, উনি আমাদেরকে প্রায় একটা কথা বলতেন যে, আমি আমার আঞ্চলিক ওইখানকার ওই টোনে বলি যে, যেটাই করবি সবচেয়ে ভালো হওয়ার চেষ্টা করবি। এখন সেটা চোর হোক, বাটপার হোক, ভালো ছাত্র হোক, যেটাই হোক, অর্থাৎ আপনি যেটাই করেন না কেন সেটাতে আপনাকে বেস্ট হইতে হবে। এখন আপনি যদি চুরি করেন তাহলে ওটাতেও আপনি বেস্ট চেষ্টা করবেন, আপনি যদি খারাপ মানুষ হন তাহলে ওটাতে আপনি বেস্ট চেষ্টা করবেন। তাহলে এই পূর্ণতাবাদের মেইন থিমটাই হচ্ছে এইটা, যে আপনি যেটাই করেন না কেন আপনাকে সব, যেটাই করবেন আপনি অবশ্যই আপনাকে পারফেক্ট হইতে হবে, অবশ্যই আপনাকে বেস্ট হইতে হবে। তাহলে এটা হলে কি হবে? এটা হলে দেখা যাবে যে আপনি যেই কাজটা করেন না কেন সেটা আপনি ভালো করে করবেন এবং ওই কাজটা আপনার দ্বারা ভালো হবে। আর আরেকটা হচ্ছে স্বজ্ঞাবাদ। স্বজ্ঞাবাদ বা হচ্ছে ইনটুইশনিজম। ইনটুইশনিজমের মেইন থিমটাই হচ্ছে যে আপনি যেটাই করেন না কেন, আপনি যেই কাজটাই করেন না কেন, সেটা আপনার এই মুহূর্তে কোনটা মনে হচ্ছে, আপনার যে ইনটিউশন বা আপনার মন কি চাচ্ছে সেটার দিকে গুরুত্ব দিতে হবে। মন যেটা চাবে সেই দিকে আপনাকে যাইতে হবে, আপনার হৃদয়ের কথা শুনতে হবে। এটাই হলো স্বজ্ঞাবাদের মেইন থিমটা। আচ্ছা, এখন আসেন যে গত পরীক্ষায় নৈতিকতা থেকে দুইটা প্রশ্ন আসছে, আমরা একটু ওই প্রশ্ন দুইটা একটু আলোচনা করব। প্রথমটা আসছে, নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? এখন দেখেন, পেশাগত নৈতিকতার মধ্যে এটা কিন্তু আমি এটা হয়তো আপনি পড়েন নাই বা আমিও এটা পড়াই নাই, হ্যাঁ, যে পেশাগত নৈতিকতার মধ্যে উপাদান কোনটা। এখন আপনার অপশনগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে পেশাগত নৈতিকতা আসলে কোনটা। একটা পেশাতে আপনি যাচ্ছেন, সেখানে ওই পেশাটার উপরে আপনার যদি কোনো দক্ষতা না থাকে, স্কিল না থাকে, তাহলে তো এটা আপনার পেশাগত নৈতিকতার মধ্যে আসলে পড়বে না। অবশ্যই আপনার পেশাগত নৈতিকতা থাকতে হবে। তাহলে পেশাগত নৈতিকতার মেইন থিমটাই হচ্ছে আপনাকে ওই পেশাটা জানতে হবে, দক্ষ হইতে হবে। ধরেন গ্রামের যে হাতুড়ে ডাক্তার, তার কি পেশাগত নৈতিকতা আছে নাকি নাই? তার তো নাই পেশাগত নৈতিকতা, কারণ সে তো ডাক্তার না। ডাক্তার না হয়েও সে হাতুড়ে চিকিৎসা দিচ্ছে, তাহলে তার মধ্যে পেশাগত নৈতিকতা নাই, কারণ সে ওই কাজের মধ্যে কাজের জন্য স্কিল্ড না। আচ্ছা, তাহলে পেশাগত নৈতিকতার উপাদানগুলো কি কি হবে? আপনার অবশ্যই সততা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, দায়বদ্ধতা থাকতে হবে, পেশাগত চেতনা ঠিক রাখতে হবে এবং দায়িত্বশীল হইতে হবে। আরেকটা প্রশ্ন আসছিল একটু কঠিন, সেটা হলো উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? উদ্দেশ্য নৈতিকতার মধ্যে কি কি আছে? উদ্দেশ্য নৈতিকতার মধ্যে আছে উদ্দেশ্য, ফলাফল, প্রক্রিয়া, উপরের সবগুলো, এগুলো ছিল অপশন। এখানে উত্তরটা ছিল ফলাফল। এখন প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্য নৈতিকতা জিনিসটা আসলে কি? উদ্দেশ্য নৈতিকতা হচ্ছে যে আপনি যখন যেই কাজটা করবেন সেটার নৈতিকতাটা আসবে ওই কাজের ফলাফল থেকে। এটা হচ্ছে উদ্দেশ্য নৈতিকতা, মানে উদ্দেশ্য বা আপনার ফলাফলটা আসলে কি,
কাজের ফলাফলটার উপরে আপনার ওই নৈতিকতাটা নির্ভর করবে। অর্থাৎ কোন একটা কাজ সঠিক নাকি ভুল সেটা নির্ধারিত হবে তার ফলাফলের উপরে। যেমন ধরেন এই যে হইলো আপনার ধরেন এই যে গতকালকের যেই যেই ঘটনাগুলো ঘটানো হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন ধরানো, প্রথম আলো বা ডেইলি স্টার পত্রিকা যে ভাঙচুর করা, এখন এই কাজটা সঠিক নাকি ভুল, যদি এটা আপনি উদ্দেশ্য নৈতিকতা দিয়ে চিন্তা করতে চান, তাহলে বিশ্লেষণটা আসবে এইভাবে যে এই কাজটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা আসবে হচ্ছে তার ফলাফলের উপরে। এখন এই ফলাফলটা আমরা হয়তো আরো কয়দিন পরে দেখতে পারবো। যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, ভারতের হিন্দু পত্রিকা হাদি, উসমান হাদি যখন উনি যখন গুলিবিদ্ধ হইলেন, তখন হিন্দু পত্রিকায় একটা শিরোনাম আসছিল, হেডলাইন আসছিল, এবং সেই হেডলাইনে তাকে বলছিল জঙ্গি। উসমান হাদি উনাকে জঙ্গি বলা হয়েছিল। এখন গতকালকে রাতে যেগুলো হয়েছে, তাহলে তারা যে জঙ্গি বলেছিল সেইটা আরো প্রতিষ্ঠা পাওয়ার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু এভিডেন্স পেয়ে গেল। কারণ তারা বলবে যে হ্যাঁ, এই যে দেখেন বাংলাদেশে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে, জঙ্গি সংশ্লিষ্ট কর্মকাণ্ডগুলো হচ্ছে, তাহলে আমরা যেই আমরা যে নিউজটা করেছিলাম সেটা আসলে ট্রু। তাহলে এই যে কাজের ফলাফলটার উপরে আসলে উদ্দেশ্য নৈতিকতার জিনিসটা নির্ভর করে। গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে, এই ময়মনসিংহে এক সনাতন ধর্মাবলম্বী, তাকে প্রথমে পিটানো হয়েছে, পরে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে তাকে হচ্ছে গাছের মধ্যে ঝুলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন এটা ভালো হইলো না খারাপ হইলো, আপনি যদি এটা উদ্দেশ্য নৈতিকতা দিয়ে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে এটা নির্ভর করবে যে কাজের ফলাফলের উপরে, আপনার ফলাফলটা আসলে কি, এটা আগে থেকে নির্ধারিত হতে পারবে না। আমাদের ধর্মে কি এরকম আছে যে আপনি একজন একজন কটূক্তি করছে, সেটা যেই হোক, একজন আমার আমার ধর্ম নিয়ে কটূক্তি করছে, আমাদের ইসলাম ধর্ম কি এরকম আছে তারা আমি পোড়াই ফেলবো, তারা আমি মেরে ফেলবো, এরকম কি কোনো কিছু আছে? এরকম হইলে তো নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে এরকম অসংখ্য মানুষ ছিল, তাদের তো এরকম কোনো কিছু করা হয় না কখনো। আমাদের ইসলাম ধর্ম এটা কখনো শিক্ষা দেয় না। এবং এগুলো করার কারণে আসলে ফলটা তারা মনে করতেছে ভালো, কিন্তু ফলটা হচ্ছে উল্টা। উল্টা কিভাবে হচ্ছে? এখন সারা বিশ্ব জানে যে ইসলাম মানে জঙ্গিবাদ, কারণ ইসলামের উপরে ভর করে হতে জঙ্গিবাদের প্রচার হচ্ছে। দাড়ি টুপি এটা হলো জঙ্গিবাদের একটা আইকন হিসেবে একটা প্রচারিত হচ্ছে। তো এখন আমার আমার কথা আপনি অন্যভাবে নিতে পারেন, তবে আসলে জিনিসগুলো কিন্তু এরকম, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি এখন দেখেন এই যে ইন্ডিয়ান যেই ছবিগুলো বানানো হয়, সেখানে ভিলেন কে থাকে? সেখানে ভিলেন থাকে হচ্ছে মুসলিমরা। আবার এরকমও আছে যে হয়তো অন্য কোনো সংগঠন কাজটা করতেছে বা সন্ত্রাসবাদটা হলো করতেছে, কিন্তু নামটা দিচ্ছে ইসলামের উপর দিয়ে, ইসলাম উপর দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। তো এখন এটা আমাদেরও সমস্যা আছে। যেমন আমাদের যে মুসলিম যে কান্ট্রিগুলো আছে, এগুলোতে কোনো তো শিক্ষা দীক্ষা নাই। আমরা আসলে শিক্ষা দীক্ষার উপর ওইভাবে আমরা বিনিয়োগ করি না। পৃথিবীতে কতগুলো মুসলিম দেশ আছে, কিন্তু আমরা কি আসলে শিক্ষা দীক্ষার উপর ওইভাবে আমরা কোনো বিনিয়োগ করি? বিনিয়োগ করি না। যেমন মিডিল ইস্টের কান্ট্রিগুলোর দিকে আপনি চিন্তা করেন, আল্লাহ এদেরকে তেল দিছে, তেল উঠায় আর হচ্ছে খায়, এবং পুরাপুরি হচ্ছে ইসরায়েল এবং সৌদি আরবের এবং এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, একদম পুরাপুরি। তো যাই হোক, এরপর আসেন নৈতিকতার প্রকারভেদ। নৈতিকতা বিভিন্ন রকম হইতে পারে, যেমন হচ্ছে পরানৈতিকতা, আদর্শনিষ্ঠ নৈতিকতা, ডেসক্রিপটিভ ইথিক্স বা বর্ণনামূলক নৈতিকতা, এবং হচ্ছে অ্যাপ্লাইড ইথিক্স বা প্রায়োগিক নৈতিকতা। এগুলা নামগুলা শুনতে একটু খটোমটো, তবে এগুলার সুন্দর ব্যাখ্যা আছে। প্রথমে আসেন যে মেটা ইথিক্স বা হচ্ছে পরানৈতিকতা। পরানৈতিকতা এটা এটা বিশ্লেষণ করে যে, ধরেন এই যে আমরা বলি মিথ্যা বলা মহাপাপ, সত্য সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না। এখন মিথ্যা বলা যে পাপ, এটা আসলে কে ঠিক করলো? বা মিথ্যা বলা কেন পাপ? বা একজন মানুষকে মানুষকে গালিগালাজ করা, মানুষকে মেরে ফেলা, এটা কেন খারাপ? এইটা বিশ্লেষণ করে হচ্ছে পরানৈতিকতা। মানে আমরা তো জানি যে এটা খারাপ, কিন্তু এটা কেন খারাপ? এটা কি আসলেই খারাপ, নাকি সমাজ আমাকে বলছে বা কেউ একজন আমাকে বলছে বলে আমি এটা খারাপ বলছি, নাকি এটা আসলেই খারাপ? খারাপ হইলে এটা কেন খারাপ? এই জিনিসগুলা ব্যাখ্যা করে বা বর্ণনা করে হচ্ছে পরানৈতিকতা বা হচ্ছে মেটাইথিক্স। এখানে এই যেগুলো আছে, এগুলা আপনারা পড়লে বুঝবেন। আমার যেই কথাটা আমি তো সহজ করে বলার চেষ্টা করতেছি, এই সহজ করে বলা কথাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এখন এখান থেকে আসলে প্রশ্নটা কিভাবে আসতে পারে? প্রশ্ন কিভাবে আসতে পারে?
অনেকটা এইভাবে আসতে পারে যে ধরেন একটা লাইন দিয়ে দিল, হ্যাঁ, এটা কোন ইথিক্সের মধ্যে পড়ে? এটা কি পরানৈতিকতা দিয়ে ব্যাখ্যা করা যায়, নাকি এটা মেটা ইথিক্স দিয়ে ব্যাখ্যা করা যায়, নাকি এটা হচ্ছে যে অন্য আরো কোনো ইথিক্স দিয়ে ব্যাখ্যা করা যায়? এরকম প্রশ্ন আসতে পারে। এখন আপনি যদি মেইন থিমটা মাথায় রাখেন যে পরানৈতিকতা আসলে কি বোঝায়, বলতে এটা কি বোঝায়, তো এটা বলতে বোঝায় যে নৈতিকতার লাইন যেগুলো আছে এগুলো আসলে কেন এইভাবে লেখা হয়েছে, হ্যাঁ, যে এটা কেন খারাপ, খারাপ হইলে কেন খারাপ, বা ভালো হইলে কেন ভালো, এই জিনিসগুলা ব্যাখ্যা করা হচ্ছে পরানৈতিকতা। এরপর আসেন নর্মেটিভ ইথিক্স বা হচ্ছে আদর্শনিষ্ঠ নৈতিকতা। আদর্শনিষ্ঠ নৈতিকতাতে আলোচিত হয় যে এখানে এই নৈতিকতাতে আপনাকে কিছু নিয়ম সে বলে দিবে যে হ্যাঁ, কাউকে আহ হত্যা করা মহাপাপ, কাউকে হত্যা করা যাবে না, সবসময় সত্য কথা বলতে হবে, হ্যাঁ, বড়দের সম্মান করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে আদর্শনিষ্ঠ নৈতিকতা আলোচনা করা হয়। অর্থাৎ এখানে আপনাকে কিছু নিয়ম, এই নৈতিকতা আপনাকে বলে দিবে, কিছু মানদণ্ড এবং আদর্শ আপনাকে বলে দিবে, যেগুলোর মাধ্যমে ভালো মন্দ এই জিনিসগুলো বর্ণিত হবে। ঠিক আছে? এই নর্মেটিভ নৈতিকতার মধ্যেই কিছু তত্ত্ব বা থিওরি চলে আসে, যেমন ইউটিলিটারিয়ানিজম বা সুখবাদ। এটার অনুযায়ী যেই কাজে সবচেয়ে বেশি মানুষ সুখ নেয় বা সুখী হবে, যেই কাজে সব থেকে বেশি মানুষ সুখী হবে, সেটা হচ্ছে সব থেকে ভালো। এর নিয়ে আলোচনা আসতেছে, নর্মাল ইথিক্স নিয়ে কিছু তত্ত্ব আছে, সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, এবং এটা বাস্তব জীবনে সিদ্ধান্ত নেওয়ার জন্য নিয়ম দেয়। বাস্তব জীবনে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন সেই নিয়মটা হচ্ছে আপনাকে নর্মেটিভ ইথিক্স বলে দিবে। আচ্ছা, এরপর আসেন ডেসক্রিপটিভ ইথিক্স বা বর্ণনামূলক নৈতিকতা। বর্ণনামূলক নৈতিকতার মেইন থিমটা হচ্ছে যে এইখানে ধরেন আমরা আমাদের দেশে কাউকে, মুসলিম যে দেশগুলো আছে সেখানে আমরা সম্মান জানানোর জন্য কি করি, আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম। হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা দেয় নমস্কার বা আদাব। আবার জাপানে যদি আপনি যান, সেখানে তারা ওই যে মাথা মাথা নিচু করে হচ্ছে বউ করে, হ্যাঁ। তাহলে সবগুলোই কিন্তু হচ্ছে যে সৌজন্যতামূলক আচরণ। এখন এই ডেসক্রিপটিভ ইথিক্স এই জিনিসগুলা বর্ণনা করে, কোনটা খারাপ কোনটা ভালো সেইটা সে বর্ণনা করে না। সে জাস্ট বর্ণনা করে যে হ্যাঁ, একটা মুসলিম দেশে গেলে আপনি এইভাবে হচ্ছে গ্রিটিংস দিবেন, জাপানে গেলে আপনি এইভাবে গ্রিটিংসটা তারা দেয়, সনাতন ধর্মাবলম্বী কোনো দেশে গেলে আপনার তারা হচ্ছে এইভাবে তারা গ্রিটিংসটা দেয়। তাহলে এইগুলা বর্ণনা করা হয় হচ্ছে ডেসক্রিপটিভ ইথিক্স, অর্থাৎ এরা শুধু কি হচ্ছে বা কি বিশ্বাস করা হয় এটা বলে, কি করা উচিত বা কোনটা করা ভালো এবং কোনটা করা ভালো না এটা দিয়ে তারা কোনো কথাবার্তা বলে না। এবং এটা হচ্ছে ডেসক্রিপটিভ ইথিক্স বা বর্ণনামূলক নৈতিকতার মূল থিম। এরপর আসেন অ্যাপ্লাইড ইথিক্স বা প্রায়োগিক নৈতিকতা। মূলত নর্মেটিভ ইথিক্সে যেই নিয়মগুলো আপনাকে শেখানো হবে বা নর্মেটিভ ইথিক্সে যে নিয়মগুলো আপনাকে করতে বলা হবে, সেইগুলো আপনি আপনার মতো করে কিভাবে প্রয়োগ করছেন সেই সেইটা নিয়ে আলোচনা করে অ্যাপ্লাইড ইথিক্স, প্রায়োগিক নৈতিকতা। ঠিক আছে? তাহলে প্রায়োগিক নৈতিকতা আলোচনা করে হচ্ছে অ্যাপ্লাইড ইথিক্স, এটা আলোচনা করা হচ্ছে নর্মেটিভ ইথিক্সে যেগুলা, যে নিয়মগুলো আপনাকে বলা হয়েছে সেগুলা নিয়ে আলোচনা করা হচ্ছে এই অ্যাপ্লাইড ইথিক্স। এগুলো আপনি নিয়মগুলো এখানে হচ্ছে অ্যাপ্লাই করবেন। এখন এই নর্মেটিভ ইথিক্সের কিছু তত্ত্ব আছে, তত্ত্বগুলো খুব ইন্টারেস্টিং। এর মধ্যে একটা হচ্ছে ডিওন্টোলজি। ডিওন্টোলজি, এটার প্রবক্তা হচ্ছেন ইমানুয়েল কান্ট। ডিওন্টোলজির মেইন থিমটা হচ্ছে যে কোনো কাজ কি নৈতিক নাকি অনৈতিক, এইটা নির্ভর করে ওই কাজটা, ওই কাজটার প্রকৃতি বা আদর্শের উপর। মানে ফলাফলটা কি ওটার উপর নির্ভর করে না, ওই কাজটা কেমন সেটার উপর নির্ভর করে। যেমন ধরেন, যেমন ধরেন সত্য বলা, সদা সত্য কথা বলবে। এখন আপনি একটা জায়গায় সত্য কথা বলছেন, কিন্তু সত্য কথা বলতে গিয়ে আরেকজনের ক্ষতি হচ্ছে, সেটা কি ভালো নাকি খারাপ, এইটার উপরে আসলে ডিওন্টোলজি নির্ভর করে না। ডিওন্টোলজি বলে যে তোমাকে সবসময় সত্য কথাটাই বলতে হবে, তাতে করে একজন যদি মরেও যায় তাইলেও এটা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না, সবসময় সত্য কথাই বলতে হবে। যেমন ধরেন, ধরেন হচ্ছে আপনার, যেমন আম, আপনি মেসে আছেন, তো একজন চোর আপনার মেসে আপনার সামনে দিয়ে আশ্রয় নিল, তার পেছন পেছন পুলিশ আসতেছে।
এখন আপনি সে আপনার পরিচিত, এই চোরটা আপনার পরিচিত, আপনি তাকে চিনেন এবং আপনার সাথে তার ভালো সম্পর্ক। এখন আহ, পুলিশ যে আসতেছে, পুলিশ হচ্ছে যে পুলিশ আসতেছে, এখন পুলিশ তাকে ধরবে। আপনার মেসেজে আশ্রয় নিছে, পুলিশ এসে আপনাকে জিজ্ঞাসা করলো যে এখানে কেউ ঢুকছে কিনা। আপনি বললেন যে না, আমি এখানে কাউকে দেখি নাই। এখন এখানে যদি আপনি সত্য বলতেন তাইলে কি হইতো, পুলিশ তাকে ধরে নিয়ে যেত। কিন্তু আপনি এখানে মিথ্যা বললেন, মিথ্যা বলে আপনি কি করলেন, তার প্রাণটা আপনি বাঁচাই দিলেন বা তাকে আপনি জেলে যাওয়া থেকে রক্ষা করলেন। তাহলে নরমেটিভ ইথিক্সের এই একটা তত্ত্ব হচ্ছে ডিওন্টোলজি, যেটা প্রবক্তা হচ্ছে ইমানুয়েল কান্ট, যিনি বলেছেন আপনাকে সবসময় সত্য কথা বলতে হবে, যেটা করার কথা সেটাই করতে হবে। এখন এটা কি সিচুয়েশন কি বা সিচুয়েশন আসলে কোনটা ডিমান্ড করে সেটা নির্ভর করবে না। অর্থাৎ কাজের ফলাফল যাই হোক না কেন, কিছু নিয়ম সবসময় আপনাকে মানতে হবে। আরেকটা তথ্য হচ্ছে, ইমানুয়েল কান্টি বলছেন যে সকল ভালো বা কিংবা খারাপ এটা সদিচ্ছা এবং শুভেচ্ছার উপর নির্ভর করে। সদিচ্ছা, সদ ইচ্ছা বা শুভ ইচ্ছার উপর নির্ভর করে, এবং এটাকে সততার জন্য সদিচ্ছা বলা হয়। অর্থাৎ আপনি কাজ করবেন, এটা আপনার যদি ভালো উদ্দেশ্য থাকে, আপনার যদি সৎ ইচ্ছা থাকে, তাহলে ওই কাজটা ভালো হবে। এটাও ইমানুয়েল কান্ট বলে গেছেন। তাহলে যদি প্রশ্ন হয় এরকম যে সততার জন্য সদিচ্ছা, এটা কে বলে গেছেন, বা এটা কোন তত্ত্বের উপরে, কার তত্ত্বের উপরে এটা নির্ভর করে, বা এটা কোন তত্ত্বের উপরে ব্যাখ্যা করা যায়, কার তত্ত্বের উপর ব্যাখ্যা করা যায়, সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে ইমানুয়েল কান্ট। আচ্ছা, নরমালি ইথিক্সের আরেকটা তত্ত্ব হচ্ছে ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ। এটা আমরা একটু আগে দেখেছি। উপযোগবাদের এটার প্রবক্তা হচ্ছেন জেরেমি বেন্থাম, জন স্টুয়ার্ট মিল। তারা বলছেন যে কাজটা কি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সেটা দেখতে হবে তার ফলাফলটা কেমন তার উপরে। যদি ফলাফল ভালো হয় তাহলে সঠিক, যদি ফলাফল খারাপ হয় তাহলে হবে ভুল। যেমন ধরেন যে, যেমন আমি আমার একটা ছোট্ট এক্সাম্পল দিই। যেমন আমার প্লেটে কেউ খাবার তুলে দিক, এটা আমার কাছে পছন্দ হয় না, এটা আমার কাছে ভালো লাগে না। কারণ কি? কারণ হচ্ছে আমার কাছে কেউ প্লেটে তুলে দিলে মনে হয় যে উনি অনেক বেশি দেন এবং আমি পরোটা খাইতে পারি না। এখন দেখেন, তার উদ্দেশ্য কিন্তু সৎ, তিনি আমার প্লেটে তুলে দিচ্ছেন, তার উদ্দেশ্য সৎ। আমার প্লেট খালি, তিনি আমার প্লেটে খাবার তুলে দিচ্ছেন, কিন্তু আমি সেটা পছন্দ করছি না। কেন? কারণ আমি এত বেশি খাইতে পারবো না এবং পরে খাইলে আমার এটা সমস্যা হবে। তাইলে যদি এরকম হইতো যে কাজের ফলাফলটা কি, আমি যদি তাকে বলতাম যে ভাই আমাকে বেশি দিয়েন না কারণ আমি এত বেশি খাইতে পারবো না এবং এটা পরবর্তীতে নষ্ট হবে, ফলাফল, তাহলে ফলাফলটা কেমন হবে সেটা নির্ধারণ করে, সেটা আগে থেকে চিন্তা করে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেটাই হবে ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদের থেকে সিদ্ধান্ত নেওয়া। বা উপযোগবাদের ওই যে মেইন আরেকটা জিনিস হচ্ছে যে সুখ। হ্যাঁ, আপনি কোনটাতে আপনি সুখী হবেন, কোনটাতে আপনি ভালো থাকবেন, সেটার উপরে আসলে এটা নির্ভর করে। ঠিক আছে? অর্থাৎ এখানে সেই কাজ হচ্ছেই সঠিক হবে যেটা সর্বোচ্চ সুখ বা কল্যাণ সৃষ্টি করবে। ফলাফল, গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার। অনেকটা এরকম, ধরেন যে ধরেন হচ্ছে যে আম, এটা একটা ট্রেন, ধরেন এটা একটা বাস, ধরেন হ্যাঁ এটা একটা বাস। তো এই বাসটা হচ্ছে, এই বাসের মধ্যে যাত্রী হলো আপনার 40 জন। এই বাসের মধ্যে যাত্রী হলো 40 জন। এখন আহ, এই বাসটা খুব, এটা ব্রেক ফেল করছে, এই বাসটা ব্রেক ফেল করেছে। এখন বাসের যে এই চালক আছেন, তিনি চিন্তা করছেন যে কিভাবে তিনি এই বাসটা বাঁচাবেন। আচ্ছা, তিনি এখন চিন্তা করলেন যে তিনি কি করবেন, তিনি হচ্ছেন এই বাসটাকে আহ, তিনি কোনো একটা কিছুর সাথে হচ্ছে এটাকে থামাইতে হবে, যেভাবেই হোক এই বাসটাকে তিনি থামাবেন। এখন তিনি হচ্ছে ধরেন যে আহ, সামনে দেখলেন যে, ধরেন এখানে একটা একটা বালুর ডিবি আছে, একটা বালুর ডিবি আছে। তিনি চিন্তা করলেন যে এই বালুর ডিবিতে তিনি এই বাসটাকে থামাবেন, এই এই বালুর ডিবিতে তিনি বাসটাকে একদম সরাসরি নিয়ে যাবেন। আবার তিনি এটা দেখলেন যে বালুর ডিবিতে এখানে কয়েকজন মানুষ কাজ করতেছে, এখানে ধরেন যে 2-3 জন মানুষ হচ্ছে কাজ করতেছে। এখন এই বাস চালক যখন সিদ্ধান্ত নিবেন, তখন উনি কিভাবে সিদ্ধান্ত নিবেন? উনি সিদ্ধান্ত নেবেন যে এইখানে যদি আমি বাসটা আনি, তাহলে হয়তো এখানে মানুষ মারা যাবে 2-3 জন, কিন্তু আমি এখানে মানুষ বাঁচাতে পারবো 40 জন আমার বাসের। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে চিন্তা করা হবে যে 2-3 জন স্যাক্রিফাইস যদি করা হয়, তাহলে 40 জন মানুষ এখানে বাঁচবে, তাহলে 40 জনের সুখ বা 40 জনের কল্যাণ, এই চিন্তা করে তিনি হচ্ছে বাসটা এখানে কলাইড করাবেন। তাহলে এই যে সর্বোচ্চ সুখ বা সর্বোচ্চ কল্যাণ, এই জিনিসটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। ঠিক আছে? আপনার মানুষের মধ্যে হইলো
মানুষের মধ্যে সবকিছু থাকে, মানুষের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। তামিল নাকি তেলেগু একটা মুভি আছে, নাম হলো ইমাইক্কা নডিগাল। ইমাইক্কা নডিগাল, এটা হয়তো কেউ দেখছেন। ওখানে আহ অভিনেত্রী হচ্ছে আপনার আছে হচ্ছে নয়নতারা, তারপর হচ্ছে রাশি খান্না আছে, তারপর অনুরাগ কাশ্যপ আছে। অনুরাগ কাশ্যপ ওই মুভিটার হচ্ছে ভিলেন। আর কে কে আছে মনে নাই। ওইখানে একটা সিন আছে এরকম, সেখানে হইলো আপনার আহ ধরেন একটা এরকম হচ্ছে এরকম একটা বক্সের মধ্যে চারজন মানুষকে আটকে রাখে। আমার এক্স্যাক্টলি মনে নাই, মানে যতটুকু মনে হয় ততটুকু বলি। চারজন মানুষকে এখানে আটকে রাখা হয়েছে। তো চারজন মানুষকে আটকে রাখার পরে এখানে তাদের একটা একটা বিপজ্জনক গ্যাস এই রুমের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বিপজ্জনক গ্যাস এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে না, বা এখানে অক্সিজেন কমতেছিল দিন দিন, আচ্ছা যাই হোক। এখন তাদেরকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে এই এই রুমের মধ্যে তারা সর্বোচ্চ হইলো 4 ঘন্টা থাকতে পারবে। 4 ঘন্টা বা 5 ঘন্টা তারা থাকতে পারবে এই রুমটার মধ্যে, এবং নাইলে তারা মারা যাবে। আচ্ছা, তো প্রথম দিকে যখন এই চারজনকে এটা জানানো হইলো, তখন তারা বললো যে না সমস্যা নাই, আমরা চারজন ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে আমরা এটা এটা মোকাবেলা করব, আমরা যেভাবে হোক এখান থেকে বের হব। আচ্ছা, তো পরে সবাই এইভাবে চেষ্টা 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 করতেছে। তো তখন 3 ঘন্টা হইলো, তখন দেখলো যে আসলে তাদের পক্ষে এটা সম্ভব না, এটা এখান থেকে বের হওয়া সম্ভব না। তাহলে এখন তারা কি করবে? দেখেন এখন এখানে অক্সিজেন লেভেল কিন্তু কমতেছে। তখন তাদের মনের মধ্যে আসলো যে আমরা এখানে মানুষ হচ্ছে চারজন, চারজন আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, তিনজন যদি একজন মানুষ কমে যায়, তিনজন নিশ্চয়ই আর একটু কম অক্সিজেন নিবে। তাহলে এখন কি করতে হবে? তাহলে একজনকে মেরে ফেলতে হবে। তাহলে এখন তারা সিদ্ধান্ত নিল যে এখানে দুর্বল কে আছে, দুর্বল একজনকে মেরে ফেলতে হবে। আবার ধরেন এই তিনজন যখন থাকবে, তখন এই তিনজনের মধ্যে চিন্তা করবে যে এই তিনজনের মধ্যে কে দুর্বল আছে, তখন তাকে মারতে হবে। আবার যখন দুইজন থাকবে, তখন এই দুইজনও কিন্তু মারামারি শুরু করবে। তাহলে হিউম্যান, মানুষ, আমরা হচ্ছে এখানে যারা আছি বা আমরা যারা মানুষ সবাই মোটামুটি আমরা এক একজন হচ্ছে পটেনশিয়াল মার্ডারার। মানে পটেনশিয়াল মার্ডার বলতে আসলে এটা স্থান কাল পাত্র নির্বিশেষে এই জিনিসগুলো হচ্ছে নির্ভর করে যে আপনি আসলে কি করতে চান। তো যাই হোক, তাহলে ইউটিলিটারিজম এটা এখান থেকে পড়বেন যেটা, সেটা হলো এটার প্রবক্তা হচ্ছে জেরেমি বেন্থাম বা হচ্ছে জন স্টুয়ার্ট মিল। এবং এটা এখানে তারা বলেছেন যে কোন একটা কাজ ভালো বা খারাপ, ভালো নাকি খারাপ, সেটা নির্ভর করে হচ্ছে আসলে ফলাফল কেমন, সেটার উপর আসলে নির্ভর করে। আচ্ছা, এরপর দেখেন নর্মেটিভ ইথিক্সের আরেকটা তত্ত্ব হচ্ছে ভার্চু ইথিক্স। ভার্চু ইথিক্স এটার প্রবক্তা হচ্ছেন এরিস্টটল। উনি খুব ভালো কথা বলছেন, যেমন আমাদের খেলোয়াড়রা বা আমরা সবসময় বলি যে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ভালো মানুষ হওয়া। আমাদের ক্রিকেটাররা, ফুটবলাররা কিন্তু দেখবেন প্রায়ই বলেন যে আমার আমার লক্ষ্য ভালো মানুষ হওয়া। এখন ভালো মানুষ বলতে সে কি বুঝাইছে সেটা সেই ভালো বলতে পারবে, যে ভালো মানুষ হওয়া। তো অ্যারিস্টটল বলছে যে আপনাকে আগে ভালো মানুষ হইতে হবে। একজন ভালো মানুষ সব সময় হচ্ছে তিনি তিনি ভালোই সিদ্ধান্ত নেবেন। একজন ভালো মানুষ সব সময় ভালো সিদ্ধান্ত নেন। তো এখন ভালো মানুষের বলতে আসলে কি কি আছে? ভালো মানুষের যে গুণাবলী সেগুলো অর্জন করতে হবে, যেমন সততা, সাহস, আন্তরিকতা, পরিশ্রম, আধ্যাত্মিকতা। এইগুলা যদি কারো মধ্যে থাকে, তাহলে উনি হচ্ছেন সঠিক সিদ্ধান্তটা উনি নিবেন। তাহলে এইটার প্রবক্তা হচ্ছেন অ্যারিস্টটল। এটা পড়বেন যে ভার্চু ইথিক্স, এই ভার্চু ইথিক্সের প্রবক্তা হচ্ছেন অ্যারিস্টটল। তাহলে এই নর্মেটিভ ইথিক্সের মোটামুটি এই তিনটা তত্ত্বই হচ্ছে আলোচিত হয়। এবং এই তত্ত্বগুলি হচ্ছে আমাদের এই আধুনিক যে জীবনযাপন, এখানেও কিন্তু বিভিন্নভাবে আমরা অ্যাপ্লাই করে থাকি। যেমন ধরেন এই যে আম, ধরেন আপনার সিকিউরিটি, সিকিউরিটি, হ্যাঁ। তো সিকিউরিটি, সিকিউরিটি আপনার কাছে গুরুত্বপূর্ণ নাকি আপনার কাছে হলো প্রাইভেসি গুরুত্বপূর্ণ? ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। ধরেন সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা দিয়ে আপনি এখানে আপনার গতিবিধি সরকার নজরদারিতে রাখতে পারে। আবার সিসি ক্যামেরা দিয়ে অপরাধীরা কি করছে সেটাও নজরদারিতে রাখতে পারে, কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে আপনার কিন্তু আবার প্রাইভেসিও লঙ্ঘিত হচ্ছে। এখন এখানে আপনি কোনটার গুরুত্ব দিবেন? আপনি কি এখানে প্রাইভেসির গুরুত্ব দিবেন নাকি আপনি এখানে সিকিউরিটির গুরুত্ব দিবেন? কোনটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বেশি? তাইলে এই জায়গাটাতে কাজ করবে কোনটা? এই জায়গাটাতে কাজ করবে ইউটিলিটারিয়ানিজম। কারণ এখানে আপনাকে দেখতে হবে যে কাজের ফলাফলটা আসলে কি, আমার কাজের ফলাফল ভালো হচ্ছে কোনটা। এখন সিসি ক্যামেরা লাগাইলে আমার কি প্রাইভেসি নষ্ট হচ্ছে হোক, কিন্তু এতে করে যদি আমার চোর বাটপাট ধরা পড়ে, তাহলে ওইটা আমার জন্য বেশি ভালো নাকি প্রাইভেসি রক্ষা করা আমার জন্য বেশি ভালো? তাহলে যেটা বেশি ভালো আমি ওই সিদ্ধান্তটা নিব। আবার ধরেন এই যে হইলো আপনার এআই।
এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এটা কি মানুষের জন্য ভালো নাকি মানুষের জন্য খারাপ? বা ধরেন এই যে আপনার ডাক্তারি পেশা, ডাক্তারি পেশায় ডাক্তারিরা, ডাক্তার যারা, তারা হচ্ছে কিভাবে তারা চিকিৎসা দিবেন একজন পেশেন্ট, তার যে প্রাইভেসি, তার যে বিভিন্ন তথ্য, সেই তথ্যের গোপনীয়তা তিনি কি আরেকজনকে বলবেন নাকি বলবেন না? তাহলে এই জিনিসগুলো, এই তথ্যের উপরে অনেক অনেক কিছু আছে, বেসিস করে সিদ্ধান্ত নেওয়া হয়। তো যাই হোক, আমরা অত গভীরে যাব না, জাস্ট এখানে যেগুলো বলা আছে ওগুলো পড়লেই চলবে। এখন আসেন আরো কিছু থিওরি আমরা পড়ি। সেটা আরেকটা হচ্ছে যে শূন্যবাদ বা হচ্ছে নিহিলিজম। শূন্যবাদ বা নিহিলিজমের মেইন থিমটাই হচ্ছে কোনো কিছু নাই। নাই মানে হচ্ছে যে এই যে ধর্ম, জীবন, নৈতিকতা, সমাজ, এগুলোর কোনো আসলে প্রকৃত উদ্দেশ্য নাই, কোনো অর্থ নাই। যেমন ধরেন ওই যে আমরা একটা কমন কথা বলি, আর এত পড়াশোনা কি হবে, একদিন তো মারাই যাব। এত কাজ করে কি হবে, একদিন তো মারাই যাব। এত কিছু করে কি হবে, একদিন তো মারাই যাব। এটা হইলো শূন্যবাদ বা নিহিলিজমের মেইন থিম। যেমন ওই যে একটা গান আছে, ওই যে আহ এমন মানব জনমার কি হবে, মন যা চায় তরাই করো এভাবে। তাহলে কোনো উদ্দেশ্য নাই, শূন্যবাদের কোনো উদ্দেশ্য নাই। এখন কথা হচ্ছে যে এটার আসলে ভালো দিক কোনটা, বা এরকম কিছু চিন্তা করলে আসলে কি হয়। ধরেন আপনি এখন পড়াশোনা করতেছেন, আপনি বিসিএস ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করতেছেন, এটা একটা স্ট্রেসের ব্যাপার, এটা খুবই কষ্টকর একটা জার্নি। আপনি জানেন যে এটা যদি আপনি না হন তাহলে আপনি ভালো জব আপনি পাবেন না, আপনি যেটা চান, এবং আপনি উম, বেকারত্ব থেকে বের হইতে পারবেন না। উম, আরো বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ আপনার আছে। কিন্তু আপনি যদি নিহিলিজম বা শূন্যবাদ দিয়ে এটা চিন্তা করেন, তখন আপনার কাছে এই স্ট্রেসগুলো থাকবে না। আমার কাছে মনে হবে আর কি সমস্যা হয়েছে, কোনো সমস্যা নেই, জীবনের আসলে কোনো উদ্দেশ্য নাই, একদিন তো মরেই যাব। তাহলে এই শূন্যবাদ বা নিহিলিজমের মেইন থিমটাই হচ্ছে যে সবকিছু শূন্য। আচ্ছা, এরপর আসেন গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক। সুবর্ণ মধ্যক মানে হচ্ছে যে আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। এবং আমাদের ধর্মেও এটা আছে, ইসলাম ধর্মে এটা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইটাই উনি মেনে চলতেন, যে মধ্যপন্থা অবলম্বন করা সব সময়। আমরা অবশ্য এটা পছন্দ করি না, আমরা সবসময় চরমপন্থা অবলম্বন করতে চাই। চরমপন্থা মানে হচ্ছে যে এক্সট্রিমিজম, আমি যেটা বুঝি, আমি যেটা চিন্তা ভাবনা করি, ওইটাই হচ্ছে রাইট। এখন এই চিন্তা ভাবনা করা খারাপ না, যে আমি যেটা বুঝি, আমি যেটা চিন্তা করি এটা রাইট, এই চিন্তা করা খারাপ না। কিন্তু আপনি যদি ওইটা আরেকজনের উপরে চাপাই দিতে চান, চাপাই দিয়ে আরেকজনকে আপনি তার ক্ষতি করতে চান, তাইলে ওইটা হলো সমস্যা। তাহলে সুবর্ণ মধ্যক হচ্ছে যে দুইটা চরমপন্থার মধ্যে মধ্যবর্তী অবস্থান। যেমন একদিকে, যেমন এই যে হচ্ছে বনানী, বনানীর এক পাশে হইলো আপনার করাইল বস্তি, আরেক পাশে হচ্ছে বনানী, এক পাশে হইলো প্রাচুর্য, আরেক পাশে হচ্ছে খুবই অভাব। তাহলে আপনি যদি মাঝামাঝি অবস্থানটা আপনি নেন, তাহলে সেটাই হবে হচ্ছে সুবর্ণ মধ্যক। ঠিক আছে, অর্থাৎ একটা ভারসাম্য থাকতে হবে। বৈপরীত্যমূলক সম্পর্ক বা রিভার্স ডিসক্রিমিনেশনের এটার মেইন থিমটা হচ্ছে যে ধরেন সবার জন্য সমান অধিকার বা সমতা। হ্যাঁ, আপনি বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে আপনি সমান সুযোগ সুবিধা দিচ্ছেন। এটাই হইলো কি, এখানে আপনি কোনো ডিসক্রিমিনেশন করছেন না। কিন্তু যদি আপনি এরকম করেন যে যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যারা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, বা যাদের অবকাঠামোগতভাবে তার তার যে এলাকা সেটা উন্নত না, সে শিক্ষার আলো থেকে সে বঞ্চিত, তার এখানে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো না, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এরকম এরকম জনগোষ্ঠীকে আপনি যদি এক্সট্রা সুবিধা দেন, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি বৈষম্য করতেছেন, কারণ আপনি কিন্তু সবাইকে সমান চোখে দেখতেছেন না, কাউকে বেশি দিচ্ছেন আবার কাউকে কম দিচ্ছেন। কিন্তু এইভাবেই কিন্তু আপনি আসলে সমাজের বৈষম্য দূর করছেন। কিভাবে? কারণ সে তো কম আছে, তার কাছে সে কম পায়, সে কম খায়, তার সুযোগ সুবিধা কম। তাকে মেইন রাষ্ট্রের বা দেশের মেইন স্ট্রিম বা মেইন ধারায়, মূল ধারায় আনার জন্য আপনি তাকে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা দিলেন। এই যে কোটা ব্যবস্থা, এটা হচ্ছে একটা রিভার্স ডিসক্রিমিনেশনের অংশ। ঠিক আছে, বৈষম্যমূলক, বিপরীত বৈষম্যমূলক হচ্ছে এটা নীতি, এটাকে বিপরীত বৈষম্য নীতি বলা হয়ে থাকে। তাহলে বিপরীত বৈষম্য নীতি এটা প্রয়োগ করা হয় কোথায়? এটা প্রয়োগ করা হয় হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। ওকে, এখানে কিছু নৈতিকতা নিয়ে কিছু হচ্ছে উক্তি আছে, পড়ে নিয়েন, এগুলো অলরেডি কিছু কিছু পড়ানো হয়েছে। এবার আসলে আমরা আইন নিয়ে একটু পড়াশোনা করব, আইন, স্বাধীনতা এবং সাম্য। আইন বলতে কি বোঝানো হয়?
প্রথমে আসেন আইন মানে কি। আইন হচ্ছে আপনার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু নিয়ম কানুন বা শৃঙ্খলা, যেগুলা সমাজ বা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়, এবং এতে করে কি হয়, এতে করে সমাজে বা রাষ্ট্রে শৃঙ্খলা বজায় থাকে এবং নিরাপত্তা বজায় থাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে মানুষের আইন। আর এখানে আইনটা হচ্ছে একটা ফার্সি শব্দ, এবং এটা ফার্সি শব্দটার অর্থ হচ্ছে সুনির্দিষ্ট নীতি বা হচ্ছে নিয়ম। এখানে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইন কি সেটা বলা আছে: রাষ্ট্র কর্তৃক গৃহীত, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, রাষ্ট্র শক্তি দ্বারা সমর্থিত সেসব প্রথা, পদ্ধতি বা নিয়ম নীতি যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এবং তা ভঙ্গ করলে মানুষকে শাস্তি পেতে হয়। তাহলে এইটা হচ্ছে আইন। যেমন ধরেন মানুষের, যদি বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো, বা আইন তো বাংলাদেশে আছে, বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের রাজধানীর বুকে একজন এমপি পদপ্রার্থীকে একজন সন্ত্রাসী চোখের সামনে রাস্তায় গুলি করে সে পরের দিন 2-3 দিনের মধ্যে অন্য একটা দেশে পালিয়ে যেতে পারতো না, সম্ভব ছিল না। এবং এতে করে এটাই তো সব থেকে বড় প্রমাণ যে বাংলাদেশে আসলে আইন শৃঙ্খলা কিছুই নাই। এবং এটা ইন্টারিম সরকারের বড় একটা ব্যর্থতা, যে ঢাকার মতো একটা জায়গায়, একটা দেশের রাজধানীতে দিনে দুপুরে একজন এমপি পদপ্রার্থীকে অ্যাসাসিনেশনের অ্যাটেম্প নেওয়া হচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে, এবং সেই অপরাধী একইভাবে সে খুব মানে কোনো ধরনের কোনো কিছু বাধা না পেয়েই সে পালিয়ে যেতে পারছে। এখন এটা যদি হয়, এরকম যদি হয়, তাহলে আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন যে এইখানে এই যে অপরাধী পালায়া গেল, যে এখানে রাষ্ট্রের অবশ্যই হাত আছে, রাষ্ট্রের অবশ্যই এখানে তার কেউ না কেউ তো সাহায্য করেছে রাষ্ট্রের মধ্যে, তাহলে তো এটা সম্ভব না। বাংলাদেশের পুলিশ পারে না এরকম কাজ, খুব কম খুবই খুবই কম, খুব কম আছে। ধরেন এই যে মোহাম্মদপুরে কয়েকদিন আগে আপনার ওই যে এক কাজের মহিলা, উনি হচ্ছে ওই যে উম, মা এবং মেয়েকে খুন করে, ওই মেয়ের স্কুল ড্রেস পরে, তারপরে হচ্ছে যে মাস্ক পরে সে বেরিয়ে গেছে। পরের দিন না এর পরের দিন তারা গ্রেপ্তার করে ফেললো না, তারা খুঁজে বের করে ফেললো না। পুলিশ পারানোর এমন কোন কাজ আছে বাংলাদেশে? পারে, চাইলেই করা যায়, কিন্তু জিনিসগুলো হয় না। তাহলে আইন সম্পর্কে প্লেটো কি বলছে? শাসক মহৎ গমনের সময়, এটা আমরা অলরেডি জানি, সুতরাং এটা রিপিট করছি না। এরিস্টটল বলছে কি, আইন হলো আবেগহীন যুক্তি, আইনের মধ্যে কোনো আবেগ থাকবে না, আইন হচ্ছে আবেগহীন যুক্তি, এটা বলছেন এরিস্টটল। তাহলে এই উক্তিটা খুব গুরুত্বপূর্ণ। ল ইজ দ্য কমান্ড অফ দ্য স্টেট। ওকে। জন অস্টিনের মতে আইন হলো সার্বভৌম শাসকের আদেশ। তাহলে এটাও হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ উক্তি। জন লক বলছে, যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। যেমন আমাদের দেশ, এখানে আইন নাই, আইন আছে, আইনের প্রয়োগ নাই আর কি, এখানে স্বাধীনতাও নাই। এবার আসলে আইন ও নৈতিকতা। প্রাচীনকালে আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করা হতো না, মানে আগের যুগে এরকম লিখিত তো আইন ছিল না, মনে করা হইতো যেটা নৈতিক ওইটাই আসলে আইন। কিন্তু বর্তমানে আইন এবং নৈতিকতার মধ্যে পার্থক্য আছে, এবং এই পার্থক্যটা সর্বপ্রথম করেন হচ্ছে নিকোলা মেকিয়াভেলি। তিনি এবং আইন এবং নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য প্রণয়ন করেন। আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য কি দেখেন, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে হচ্ছে আইন, আর নৈতিকতা কি করে, মানুষের বাহ্যিকও নিয়ন্ত্রণ করতে পারে, আবার মানসিক আচার আচরণও নিয়ন্ত্রণ করতে পারে। আইন হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যাপার, এবং নৈতিকতা হচ্ছে সামাজিক ব্যাপার বা ব্যক্তিগত ব্যাপার। আইন নির্দিষ্ট এবং সুস্পষ্ট এবং সর্বজনীন, নৈতিকতা অনির্দিষ্ট, অস্পষ্ট এবং স্থানভেদে আলাদা হয়। স্থানভেদে আলাদা হয় এটা আসলে, এটা ভুল কথা, স্থানভেদে আলাদা হয় না। আইনের মানদণ্ড হচ্ছে ভিন্ন, নৈতিকতা ন্যায় অন্যায়ের বিচারের মানদণ্ড, ইত্যাদি ইত্যাদি। মানে মেইন জিনিসটা হচ্ছে যে আইনগুলা হচ্ছে লিখিত থাকে, লিখিত ফর্মে থাকে, এবং আইন যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনাকে শাস্তি পেতে হবে, কিন্তু নৈতিকতা ভঙ্গ করলে এটা কোনো শাস্তি পেতে হয় না। এখন আসেন আইনের উৎস বা আইনগুলা কোত্থেকে আসছে। জন অস্টিনের মতে আইনের উৎস হচ্ছে সার্বভৌম আদেশ, একটাই উদ্দেশ্য। আবার অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস হচ্ছে প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা, এগুলো হচ্ছে অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উদ্দেশ্য। তাহলে কয়টা হলো এখানে? 1, 2, 3, 4, 5, 6, এই 6টা হচ্ছে আইনের উদ্দেশ্য। তাহলে অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উদ্দেশ্য হচ্ছে 6টা। ওপেনহাইমারের মতে আইনের উদ্দেশ্য হইল প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা এবং জনমত। তিনি এক্সট্রা করে একটা জনমত ইনক্লুশন করছেন, ও এই ইয়ার মধ্যে বলছেন এখানে। অধ্যাপক হল্যান্ডের মধ্যে বলছেন, কিন্তু পরবর্তীতে তিনি আবার এক্সট্রা করে একটা ছোট্ট একটা শব্দ যুক্ত করে দিয়েছেন, সেটা হচ্ছে জনমত। তাহলে আইনের প্রাচীনতম উৎস কোনটা? আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। গ্রেট ব্রিটেন হচ্ছে প্রথা ভিত্তিক আইন রয়েছে। গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ধর্ম,
আইন পারিবারিক ও আমাদের ধর্ম থেকে নেওয়া হয়েছে। আধুনিক কালের আইনের উৎস হচ্ছে আইন পরিষদ বা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে আমাদের আইনের উৎস। মানে এখন এই যে আমরা যে পার্লামেন্টে এমপি নির্বাচন করি, মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করি, আমরা মূলত আইন প্রণেতা নি- আমরা নির্বাচন করি। তারা পার্লামেন্টে গিয়ে আইন তৈরি করবে। এখন আপনি যদি চান যে আপনার আইন হিরো আলমের মতো কেউ একজন তৈরি করুক, তাহলে আপনি হিরো আলমরে ভোট দিবেন। আপনি যদি চান যে আপনার আইন একজন ভালো লোক, শিক্ষিত লোক, সে নির্ধারণ করবে, তাহলে আপনি শিক্ষিত লোকরে আপনি ভোট দিবেন। আচ্ছা, আইনের মৌলিক উৎস হচ্ছে সংবিধান। কারণ যে কোনো দেশেরই সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন। আমার দেশের বা অন্য যে কোনো দেশের মৌলিক উৎস হচ্ছে সংবিধান। ঠিক আছে? সংবিধানের রক্ষক এবং অভিভাবক হচ্ছে আইন। আর আইন মান্য করার কারণটা কি? আইন অমান্য করার কারণ হচ্ছে লর্ড ব্রাইসের মতে শাস্তির ভয়, এটা একটা হচ্ছে চরম কারণ। যৌক্তিকতার উপলব্ধি, যে আইনটা আসলে যৌক্তিক কিনা, এটাও আছে। তারপর সহানুভূতি, শ্রদ্ধা, নির্লিপ্ততা, এগুলো আছে। তারপরে হচ্ছে আইন মান্য করার কারণ, মানুষ আইন মেনে চলে মূলত শাস্তির ভয়। আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। যেমন যে আপনি যদি এটা করেন তাহলে আপনাকে এই শাস্তি পাইতে হবে। আপনি যদি মানুষ খুন করেন তাহলে আপনাকে হচ্ছে আহ সাজা পেতে হবে, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইতে পারে বা আপনাকে ফাঁসিতে ঝোলানো হইতে পারে। তাহলে মানুষ আইন মেনে চলে হচ্ছে শাস্তির ভয়ে। আইনের চোখে সব নাগরিক সমান, এটা সংবিধান কত অনুচ্ছেদে আছে? এটা হচ্ছে 27 নং অনুচ্ছেদে আছে। গণতান্ত্রিক সরকারের ভিত্তি বলা হয় আইনের শাসককে। তারপর সভ্য সমাজের মানদণ্ড হচ্ছে আইনের শাসন। এগুলো কিছু টুকরো টুকরো তথ্য। এখানে কিছু মতামত দেওয়া আছে অধ্যাপক ডাইসের মতে। আইনের শাসনের মৌলিক শর্ত হচ্ছে তিনটা। এই তিনটা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি, যে ডাইসের মতে আইনের শাসনের মৌলিক শর্ত হচ্ছে তিনটা। কি কি? আইনের দৃষ্টিতে সকলের সমান, আইনের আশ্রয় লাভের সুযোগ বিদ্যমান থাকা, এবং শুনানি গ্রহণ ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। অর্থাৎ প্রমাণ ছাড়া আহ, দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত বা হচ্ছে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কাউকে হচ্ছে শাস্তি দেওয়া যাবে না এবং কাউকে হচ্ছে আসামি বলা যাবে না। আচ্ছা, এরপরে এখানে কিছু উক্তি দেওয়া আছে, উক্তিগুলা পড়ে নিবেন। তারপরে হচ্ছে মৌলিক অধিকার এবং হইলো মানবাধিকার। মানবাধিকার হচ্ছে হচ্ছে মানুষের, এগুলো অলরেডি গতকালকে একবার বলেছিলাম যে কোনটা মৌলিক অধিকার এবং কোনটা মানবাধিকার, আজকে রিপিট করতেছি না। এখানে দেখেন, বাংলাদেশের যে সংবিধান, সেখানে অধিকার সম্পর্কিত বা মৌলিক অধিকারের কথা বলা আছে 18টি। টোটাল 22টা অনুচ্ছেদ আছে মৌলিক অধিকার সম্পর্কিত, এবং এই 22টা অনুচ্ছেদে টোটাল 18টা মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। এবং বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মূলত এই মৌলিক অধিকারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের মৌলিক চাহিদা সম্পর্কিত অনুচ্ছেদ হচ্ছে একটা, সেটা হচ্ছে 15 ক, যেখানে বলা হয়েছে যে মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং হলো চিকিৎসা, এই পাঁচটা। আর 15 খয়ে বলা আছে কর্মের অধিকার, কর্মযুক্তি সঙ্গত মজুরি, কর্মসংস্থান নিশ্চয়তা, ইত্যাদি ইত্যাদি। 15 গ, খ, গ এগুলো আসলে প্রয়োজন নেই। 15 কতে কি বলা আছে মৌলিক অধিকার মানুষের মৌলিক চাহিদা সম্পর্কে, ওইটা বললেই চলবে। আচ্ছা, এরপর আসেন, বাংলাদেশের সংবিধানে টোটাল মৌলিক অধিকারের কথা আছে হচ্ছে 18টা। টোটাল 18টা মৌলিক অধিকার কথা আছে। এর মধ্যে রয়েছে 27টা অনুচ্ছেদে আছে আইনের চোখে সমতা। অনুচ্ছেদ 28-এর 1-এ আছে ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য করা যাবে না। অনুচ্ছেদ 28-এর 2-এ আছে নারী পুরুষের সম অধিকার। 29-এর 1-এ রয়েছে সরকারি নিয়োগ লাভে সমতা। অনুচ্ছেদ 31-এ রয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার। 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতা লাভের অধিকার। 33 গ্রেফতার ও আটকের সম্পর্কে রক্ষা কবচ, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ 34। 35 হচ্ছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষা কবচ। এখানে গুরুত্বপূর্ণ কোনগুলো? এখানে এই 27, 28, 29, এই চারটা এখানে গুরুত্বপূর্ণ। আর এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে এইগুলা, 36, 37, 38, 39, 40, 41, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। নাইস টু নো। তাহলে এই কটা একটু পড়বেন, এই অনুচ্ছেদ সহ, কোন অনুচ্ছেদে কোনটা বলা আছে, এগুলো নিশ্চয়ই আপনারা সংবিধানে অলরেডি পড়ে আসছেন। আর বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 18-তে জনস্বাস্থ্য এবং নৈতিকতা বিষয়ে বলা আছে। জনস্বাস্থ্য এবং নৈতিকতা বিষয়ে বলা আছে। আচ্ছা, সাম্য, ইকুয়ালিটি। সাম্য আর একটা হচ্ছে সমতা, দুইটার মধ্যে পার্থক্য আছে। সাম্য মানে হচ্ছে আপনি জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাইকে আপনি সমান সুযোগ সুবিধা দিচ্ছেন, সেটাই হচ্ছে ইকুয়ালিটি বা সাম্য। আর সমতা মানে হচ্ছে যেই ব্যক্তির বেশি প্রয়োজন, যার জন্য যেটা বেশি প্রয়োজন, আপনি তাকেই হচ্ছে দিচ্ছেন। যেমন ধরেন যে আপনি ত্রাণ কার্য পরিচালনা করবেন,
এখন ত্রাণ কার্য পরিচালনা, আপনি চিন্তা করলেন যে আপনি খাদ্য সহায়তা দিবেন। এখন খাদ্য সহায়তা আপনি শহরের যারা অভুক্ত মানুষ আছে বা যারা খেতে পায় না, খেটে খাওয়া মানুষ অনেকে আছে যারা এক বেলা খায়, দুই বেলা খায় না, তাদেরকে আপনি খাওয়াতে পারেন। আপনার হাতে দুইটা অপশন, একটা হচ্ছে আপনি তাদেরকে খাওয়াবেন, আবার বাংলাদেশের একটা জায়গাতে বন্যা হচ্ছে, সেখানে মানুষজন না খেয়ে আছে, সেখানে আপনি যেতে পারেন। এখন আপনি কোনটা করবেন? এই মুহূর্তে কাদের খাবার দাবারটা বেশি প্রয়োজন? নিশ্চয়ই বন্যা কবলিত যে মানুষগুলো আছে তাদের খাবার দাবার বেশি প্রয়োজন, তাহলে আপনি সেখানে যাবেন। তাহলে এই জিনিসটা হচ্ছে ইকুইটি বা সমতা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির প্রয়োজন এবং বাস্তব পরিস্থিতি অনুযায়ী ন্যায্য সুবিধা এবং সহায়তা প্রদান করা। ওকে, এখানে কিছু আহ উক্তি দেওয়া আছে, পড়ে পড়ে নিয়েন, মুখস্থ করার জন্য বলবো না, পড়ে নিয়েন যতটুকু মাথায় থাকে। আচ্ছা, এখন আসেন আমরা বই সম্পর্কে আলোচনা করব। এখানে বইগুলোর ফ্ল্যাপ দেওয়া আছে। পাওয়ার, এটা এই নিউ সোশ্যাল সোশ্যাল অ্যানালাইসিস, এটা লিখেছেন হচ্ছে বার্ট্রান্ড রাসেল। তারপর ফিলোসফিক্যাল এসে, এটাও লিখেছেন বার্ট্রান্ড রাসেল। আপনারা খেয়াল রাখবেন যে এইখানে এই যে ফিলোসফিক্যাল এসে বইয়ের ফ্ল্যাটটা খেয়াল রাখবেন। এটা করলে কি হয়, ধরেন আমরা যে যে যখন যে বইটা পড়ি, যেমন এখানে অনেকে আছেন যে বিভিন্ন রকমের আপনারা বই পড়েছেন, উপন্যাস পড়েছেন, হ্যাঁ, সেটা হতে পারে পুতুল নাচের ইতিকথা, সেটা হতে পারে জ্যোৎস্না ও জননীর গল্প, সেটা হতে পারে নৌকাডুবি, সেটা হতে পারে রিক্তের বেদন, সেটা হতে পারে পুতুল নাচের ইতিকথা, শার্লক হোমস ইত্যাদি ইত্যাদি। দেখেন, আমি আপনি যখনই বলবেন যে আমি হুমায়ুন আহমেদের মাতাল হাওয়া পড়েছি, বা আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা পড়েছি, অথবা আমি আমি হচ্ছে অশনি সংকেত পড়েছি, তাহলে এগুলো যখন আপনি দেখবেন, তখন হচ্ছে আপনার মনের মধ্যে কিন্তু আপনি যেই বইটা পড়ছেন ওই বইটার একটা ছবি চলে আসবে। ওই বইটার একটা ছবি কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এই ছবিটা আসলে আপনার এই জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে। তাহলে এই কারণে এখানে সবগুলা যেই বইগুলো গুরুত্বপূর্ণ, সবগুলা বইয়ের ফ্ল্যাপ সহ, উপরে যে প্রচ্ছদ আছে সেই প্রচ্ছদ সহ এখানে ছবি দেওয়া আছে। আপনারা একটু যখন পড়বেন তখন এই ছবিটা দাগায় দাগায় পড়বেন, যে হিউম্যান সোসাইটি অ্যান্ড ইথিক্স, এই যে হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স, এটা কি লিখছে? এটা লিখেছেন হচ্ছে বার্ট্রান্ড রাসেল। এটাও লিখছে বার্ট্রান্ড রাসেল। তারপর দ্য অ্যানালাইসিস অফ মাইন্ড, এটা কি লিখেছেন? এটাও লিখেছেন বার্ট্রান্ড রাসেল। প্রপোজড রোডস টু ফ্রিডম, এটা কি লিখেছেন? এটাও লিখেছেন বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল অনেকগুলা বই লিখেছেন যেগুলা পরীক্ষা আসার মতো। ম্যারিজ এন্ড মোরালস, এইটা সবার মনে থাকবে, কারণ এই নামটা ইন্টারেস্টিং। বিবাহ এবং হচ্ছে মোরাল, বিবাহ এবং মোরাল নিয়ে বলা হয়েছে, এটাও লিখেছেন বার্ট্রান্ড রাসেল। পলিটিক্যাল আইডিয়ালস, বার্ট্রান্ড রাসেল। দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, বার্ট্রান্ড রাসেল। দ্য প্রবলেমস অফ ফিলোসফি, বার্ট্রান্ড রাসেল। মানে কতগুলো বই লিখে চিন্তা করছেন এগুলো নিয়ে। তারপরে এটা গ্রাউন্ড ওয়ার্ক অফ মেটাফিজিক্স অফ মোরালস, এটা লিখেছেন ইমানুয়েল কান্ট। এই যে বড় করে লেখা আছে ইমানুয়েল কান্ট। তাহলে এইভাবে এখানে কয়েকটা বই দেওয়া আছে, অনেকগুলো বই দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনারা যখন পড়বেন তখন হচ্ছে এই ফ্ল্যাপ গুলা দেখে হচ্ছে পড়ার চেষ্টা করবেন, তাইলে এই জিনিসগুলো হচ্ছে মনে থাকবে। ঠিক আছে? আর এরপরে দেখেন, এখানে অনেকগুলো বই দেওয়া আছে, আমি এগুলো বলতেছি না। এখানে কিছু উক্তি দেওয়া আছে, উক্তিগুলো পড়বেন। আর আপনাদের যে বইটা দেওয়া হয়েছে পিটুয়ের থেকে, যে বইটা দেওয়া হয়েছে সেই বইটার শেষের দিকে, সেই বইটার শেষের দিকে হচ্ছে কিছু উল্লেখযোগ্য দার্শনিক সম্পর্কে বলা আছে। কিছু উল্লেখযোগ্য দার্শনিক সম্পর্কে বলা, যেমন এই যে সক্রেটিস, তারপরে হলো প্লেটো, অ্যারিস্টটল, নিকোলা মেকিয়াভেলি, থমাস হবস, মন্টেস্কু, ইমানুয়েল কান্ট, জেরেমি বেন্থাম, এদের বিভিন্ন তত্ত্ব, এরা কে কোন বই লিখেছেন, কে কোন তত্ত্বটা প্রবর্তন করেছেন, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের বইয়ের শেষে বলা আছে। তো এইগুলো একটু পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে এদের থিওরি এবং হচ্ছে বই, এগুলো আসলে পরীক্ষাতে আসে। আরো জলি মাতাব্বর, তার সম্পর্কিত তথ্য এই মুহূর্তে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তাকে বাদ দিয়ে পড়তে পারেন। জিসিতে পড়তে পারেন, জিসিতে তার যেগুলো আছে এগুলো পড়তে পারেন। আর এখানে বাকি যেগুলো আছে ওইগুলো পড়বেন। হ্যাঁ, আরো জলি মাতাব্বর বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওইগুলা বই থেকে হচ্ছে পড়ে ফেলবেন। ঠিক আছে? তো আমি বলেছিলাম যে মোটামুটি তাড়াতাড়ি শেষ করে দিব। আজকে আমাদের পড়াশোনা এখানেই শেষ।